জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হচ্ছিল, কাছারি থেকে 3 ক্রোশ দূরে। বোমাইপুরুর জঙ্গলে আমাদের একজন আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন আছে। সকালে খবর পাওয়া গেল সে হঠাৎ আজ 2-3 দিন হলো পাগল হয়ে গেছে। লোকজন নিয়ে তখনই সেখানে গিয়ে পৌঁছালাম। বোমাইপুরুর জঙ্গল এমনিতে খুব ঘন নয়, ফাঁকা, উঁচু নিচু প্রান্তর, মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। এই জঙ্গল পুরোপুরি লোকবসতি শূন্য। গাছপালা থেকে একটু দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কোঁড়ে। একটা একটু বড়, সেটাতে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটটাতে তার পেয়াদা আশরাফি টিন্ডেল। রামচন্দ্র নিজে কাঠের মাচার উপরে চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখে ধর্মর করে উঠে বসল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? সে হাত জোড় করে চুপ করে রইল। আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল। এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের অংশ বোমাইবুরুর জঙ্গলে। রামচন্দ্র আমিন, কাছারির লোক ও ইজারাদার জয়দীপ সেন গল্প পাঠে সৌভিক সাহা। শুরু হচ্ছে বোমাইবুরুর জঙ্গলে। বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কি করে বলেন? ব্যাপারটা হলো, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। কুকুর? হ্যাঁ বাবু, কুকুর। আমি এই পাশের ছোট্ট ঘরটাতে শুই, আর আমিনবাবু এইখানে শুয়ে থাকে। তো রোজই উনি বলেন, আরে কোত্থেকে নাকি একটা সাদা কুকুর আসে রাত্রে, মাচার উপর উনি বিছানা পেতে শোন, আর কুকুরটা নাকি মাচার নিচে এসে কেঁ কেউ করে। অনেক সময় নাকি ওর গায়ে ঘেঁষ দিতেও আসে। আচ্ছা, শুনেছি বাবু, কিন্তু বড় একটা গা করিনি। কিন্তু আজ 4 দিন আগে অনেক রাত্রে তিনি বললেন, হে আশরাফি, শিগগিরই বেরিয়ে এসো, কুকুরটা এসেছে আর আমি তার ল্যাচ চেপে ধরে আছি, লাঠি নিয়ে এসো। তারপর কি বলবো বাবু, মানে আমি তো ঘুম ভেঙে লাঠি আর আলো নিয়ে ছুটে গেছি। গিয়ে যা দেখেছি হুজুর, বললে বিশ্বাস করবেন না। কিন্তু হুজুরের সামনে তো মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। মানে একটা মেয়ে মানুষ ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। মেয়ে? হ্যাঁ বাবু, মেয়ে। কি বলবো, আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম, বুঝলেন। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানাপত্তর হাতড়ে দেশলাই খুঁজে বেড়াচ্ছে। উনি আমাকে বললেন, এই কুকুরটা দেখলে? আমি বললাম, কই বাবু, কুকুর কিছু তো নেই, একটা কে মেয়ে তো বার হয়ে গেল। উনি কি বললেন জানেন? উনি আমাকে বকা দিয়ে বললেন, উল্লুক, আমার সাথে বেয়াদবি! দুপুর রাতে কোন মেয়ে মানুষ আসবে এই জঙ্গলে? আমি কুকুরটা ল্যাচ চেপে ধরেছিলাম, আর তার লম্বা কানও আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছো তুমি? হ্যাঁ, সদরে রিপোর্ট করে দেবো। আশ্চর্য। তো পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম, সে অনেক রাত পর্যন্ত। যে একটু ঘুমিয়েছি, অমনি আমিনবাবু আবার ডাকলেন। তা আমি তো তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটা মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। ও বাবা! তো তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। কিন্তু অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, আর যাবেই বা কতদূর? আমরা হুজুর জঙ্গল জরিপ করি, এখানে সব রাস্তা আমাদের জানা। সে তো বটে, কিন্তু বাবু মানে কত খুঁজলাম, কিন্তু কোথাও তার চিহ্নটি দেখতে পেলাম না। শেষে আমার কেমন একটা সন্দেহ হলো বাবু। তো মাটিতে আলো ধরে কি দেখি জানেন?
দেখি কোথাও কোনো পায়ের দাগ নেই, শুধু আমার নাগরা জুতোর দাগ। ভালো করে দেখেছিলে? অনেকক্ষণ ধরে খুব ভালো করে দেখেছি বাবু। আমিন বাবুকে আমি আর সে কথা সেদিন বলিনি। আসলে দুজনে তো একা থাকি এই জঙ্গলের মধ্যে হুজুর, ভয়ে আমার গা একেবারে কাঁটা দিয়ে উঠেছিল। আর মানে হুজুর, বোমাইবুরুর জঙ্গলের একটু দুর্নামও আমি শুনেছি। কেমন দুর্নাম? সে বাবু অনেকদিন আগের কথা, ঠাকুর দাদার মুখে শুনেছি। ওই বোমাইবুরুর পাহাড়ের উপর ওই যে বট গাছটা দেখছেন না দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। তাই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে এই হাত ধরাধরি করে বাবু জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে ওদের ডামাবানু বলে বাবু, এক ধরনের জিন পরি, এই নির্জন জঙ্গলের মধ্যে থাকে। শুনেছি ওরা নাকি মানুষকে বেঘরে মেরেও ফেলতে পারে। আচ্ছা শোনো, তোমার ঠাকুরদার কথা রাখো, এখানে তারপর কি হলো সেটা বলো। হ্যাঁ হ্যাঁ বলছি হুজুর। ওই পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুলাম, জেগে রইলাম। সারা রাত জেগে জরিপের ওই থাকবন্দির হিসাব কষতে লাগলাম, বুঝলেন তো। বোধ হয় শেষ রাতের দিকে হবে, একটু বোধ হয় ঘুম মতো এসে গিয়েছিল। কাছেই হঠাৎ কিসের একটা শব্দ শুনে মুখ তুলে চাইলাম, দেখি আমিন সাহেব ওনার খাটে শুয়ে ঘুমোচ্ছেন। খাটের নিচে মনে হলো কি যেন একটা ঢুকেছে। মাথা নিচু করে আমি খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম। কি? আবছা আলো অন্ধকারের মধ্যে হুজুর প্রথমটা মনে হলো একটা মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আছে বাবু। কি বলছো? আর আমার দিকে হাসি মুখে ছেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার গায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথার বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। কি করলে তারপর? আমার লণ্ঠনটা একটু দূরে ছিল, বুঝলেন তো, যেখানটায় বসে হিসাব করছিলাম সেখানে, হাত 6-7 দূরে হবে। ভালো করে দেখবো বলে লণ্ঠনটা আনতে গিয়েছি, দেখি কি জানেন? কি দেখলে? কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। আর দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকা হবে পড়েছিল হুজুর, আর সেই আলোতেই দেখলাম একটা এত বড় কুকুর। হ্যাঁ? কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর, কালোর কোনো চিহ্ন নেই তার গায়ে। দাঁড়াও, এই যে বললে মেয়ে, সে আবার কুকুর হয়ে গেল কি করে? আমি সত্যি বলছি বাবু, আমিন সাহেব তক্ষুনি জেগে গেলেন, বললেন কি দেখলে? আমি বললাম ও কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। তো আমিন সাহেব বললেন কুকুর? কিরকম কুকুর? আমি বললাম সাদা কুকুর। আমিন সাহেব যেন একটু নিরাশার সুরে বললেন সাদা? ঠিক দেখেছ, সাদা না কালো? আমি বললাম সাদাই হুজুর। বাবু আমি না কেমন অবাক হয়ে গেলাম। আচ্ছা সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কি সুবিধা হবে বুঝতে পারলাম না। তারপর উনি আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমার কেমন যেন একটা ভয় আর অস্বস্তি হতে লাগলো। আমি কিছুতেই চোখের পাতা বন্ধ করতে পারলাম না বাবু। তা খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে দেখি এখানে একগাছা কালো চুল পড়ে আছে। আমি সেই চুলও রেখে দিয়েছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। মেয়েদের মাথার চুল? হ্যাঁ। চলো তো দেখি। চলেন বাবু চলেন। এই দেখেন হুজুর, এ কোথা থেকে চুল এলো বলেন তো? কালো কুচকুচে নরম চুল বাবু, দেখেন। বাবু কুকুরের গায়ে কি এত বড় চুল হয় বলেন? হয় না। আর বাবু বিশ্বাস করেন কুকুরটা না সাদা ছিল বাবু, পুরো সাদা,
তার গায়ে কি করে এমন চুল হবে বলেন তো? আর এ হলো গত রবিবারের কথা বাবু, আজ থেকে এই 1-2-3 দিন আগে। তাই 3 দিন ধরে আমিন সাহেব তো একরকম পাগলই হয়ে গেছে। আমার না খুব ভয় করছে জানেন, মানে হুজুর এবার আমার পালা কিনা সেটাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছি হাতে করে দেখেও কিছু বুঝতে পারলাম না। মেয়েদের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। ওদিকে আশরাফি টিন্ডেলের বয়স বেশি নয়, চোখে ভুল দেখবে তা হতে পারে না। আবার সে যে নেশা ভাঙ করে না সে কথাও সকলেই বলল। জনমানব শূন্য প্রান্তর, বনু ঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের। সবচেয়ে কাছের লোকালয় বলতে লবটুলিয়া, সেও 6 মাইল দূরে। অত গভীর রাতে কোনো মেয়ে বা এখানে কোত্থেকে আসতে পারে? এসব একেবারে নির্জন জায়গা বনের মধ্যে। বাঘ বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যের পর কেউ আর বেরোয় না। যদি আশরাফি টিন্ডেলের কথাটা সত্যি বলে ধরে নিই, তবে ব্যাপারটা খুবই রহস্যময়। এই পাণ্ডববর্জিত দেশে জনহীন বন জঙ্গল আর ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দীতেও প্রবেশের পথ খুঁজে পাইনি। 19 শতাব্দীও পেয়েছে বলে মনে হয় না। জানি না, হয়তো এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র আমিন আর আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। ক্রমশ সে বদ্ধ উন্মাদ হয়ে উঠল। ভাইয়া রাম, কাছে বলছি, রাম গোবিন্দ হরি যাবা ভাগ বলছি। ভজরে ভাই সারা রাত চিৎকার করে গান গায়, বক বক করে। ডাক্তার এনে দেখালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে এসে আমার সঙ্গে দেখা করল। একজন বৃদ্ধ, সালাম হুজুর। বয়স 60-65 কম নয়। অন্যজন তার ছেলে, বয়স 20-22 হবে। বসো বসো। হ্যাঁ হুজুর, বসি বসি। কোথেকে আসছো তোমরা? জি হুজুর, আমাদের বাড়ি বালিয়া জেলায় হুজুর। তা এখানে ইজারা নিয়ে কি করবে? গরু মহিষ চড়াবো হুজুর। আচ্ছা শোনো, খাজনা ঠিক সময় দিতে হবে কিন্তু, ঠিক আছে? হুজুর মা বাপ সে কথা বলতে হবে না হুজুর, ঠিক সময় পেয়ে যাবেন। অন্য সব চরিমহাল তখন বিলি হয়ে গিয়েছে। বোমাইবুরু জঙ্গলটা খালি পড়েছিল, সেটাই বন্দোবস্ত করে দিলাম। রামচন্দ্র আমিনের সেই ঘটনার পরে এখানকার লোকেরা কেউ ওই জঙ্গল ইজারা নিতে চায় না। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহাল দেখেও এলো। দেখে খুব খুশি। খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলত না। শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। রামচন্দ্র আর আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকলেও হয়তো বলতাম না, কারণ ভয় পেয়ে যদি চলে যায় তাতে জমিদারের লোকসান। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। দেখে মনে হলো ভয়ানক রেগে আছে। পিছনে তার ছেলে কাঁচুমাচু ভাবে দাঁড়িয়ে। কি ব্যাপার? কি হলো? রেগে আছো মনে হচ্ছে। এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন। কেন? ও জব্দ হয়ে যাক। আহা, কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে।
আমি আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি। লজ্জা করে বলতে হুজুর, প্রায় একটা মেয়ে মানুষ ওর ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি, হাত আস্তেক লম্বা, ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারা ও সোজা কথা নয় হুজুর। 2 দিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম, ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর। বলে, কই আমি তো কিছুই জানি নে। আরো 2 দিন যখন দেখলাম তখন একদিন দিলাম আচ্ছা করে মার, চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম এই পশুরাত্রি হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল। জিজ্ঞেস করলাম, এসব কত রাত্রে দেখেছ? প্রায় শেষ রাত্রের দিকে হুজুর, এই ধরেন রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয়নি। জরুর মেয়ে মানুষ হুজুর, বয়সেও কম। কোনোদিন সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো শাড়ি হুজুর। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতেই ধর্মড় করে ঠেলে উঠল, যেন তখনই ঘুম ভেঙে উঠল। এই রোগের ওষুধ কাছারি ছাড়া হবে না হুজুর, তাই হুজুরের কাছে নিয়ে এসেছি। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? এসব কি শুনছি তোমার নামে? আমার কথা বিশ্বাস করেন হুজুর, আমি এসবের কিচ্ছু জানি না। সমস্ত দিন জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই আর রাত্রিবেলা মরার মতো ঘুমোই। ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। সত্যি বলছি হুজুর। তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, ওই ঘুমোলে আমার হুঁশ থাকে না। আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। কিন্তু দিন 15 পরে ছেলেটি আবার আমার কাছে এলো। হুজুর, একটা কথা আছে। ওই সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞাসা করছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কি না? কেন বলো তো? না, ওই আসলে হুজুর, আমার ঘুম আজকাল একটু সজাগ হয়েছে। বাবা এরকম করেন বলে আমার মনে কেমন একটা মানে ভয়ের দরুনই হোক আর যে কারণেই হোক, তাই কদিন থেকে দেখছি মানে রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাত্রে আসে। ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছে কোথায় যেন ছিল, আর আমি জেগে শব্দ করতেই পালিয়ে যায়। আর তো কোনো দিন জেগে উঠলেই পালায়। সে কেমনে বুঝতে পারে যে এইবার আমি জেগেছি? এরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর কি একটা ব্যাপার ঘটেছে। ওই মানে বাপজি জানে না, আপনাকে আমি চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। আর সেদিকের কাশের বেড়ার ওই জানলার মাপে কাটা একটা ফাঁক। কুকুরটা বেরিয়ে যাওয়ার পর বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনের জানালা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ। কি বলবো হুজুর, জানলার পাশ দিয়ে ঘরের পেছনের দিকে জঙ্গলের ওখানে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটে গেলাম, কিন্তু কি কোথাও না, কিচ্ছু না। বাবাকেও জানায়নি, জানেন, মানে বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর আমি বুঝতে পারছি না। আরে ও কিছু নয়, ও চোখের ভুলটুল হবে। আচ্ছা শোনো না, একটা কাজ করো। কি বলেন? তোমাদের যদি ওখানে থাকতে ভয় টয় করে, রাত্রিবেলা কাছারিতে এসে শুতে পারো, কোনো সমস্যা নেই। ছেলেটি নিজের ভয় পাওয়ার কথায় বোধহয় একটু লজ্জা পেল, আর কিছু বলল না, চলে গেল। আমার অস্বস্তি দূর হলো না। ঠিক করলাম যে এরপর কিছু শুনলে 2জন সেপাই ওদের কাছে পাঠাবো রাতে শোয়ার জন্য।
কিন্তু তখন বুঝতে পারিনি জিনিসটা সত্যিই কত ভয়ানক। কোনো সুযোগ না দিয়ে একেবারে অপ্রত্যাশিতভাবে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল। দিন তিনেক পরে সকালে সবে মাত্র বিছানা ছেড়ে উঠেছি, বাবু, বোমাইপুর জঙ্গল থেকে খবর এসেছে। বোমাইপুরুর জঙ্গলে? হ্যাঁ হুজুর। কি খবর? বাবু, কাল রাতে ওই ইজারাদারের ছেলে মারা গিয়েছে। সে কি করে? কি হয়েছিল কি? তা তো জানি না বাবু, তবে আপনারই একবার যেতে হবে। ঘোড়ায় চড়ে তখনই রওনা হলাম। গিয়ে দেখি যে ঘরে তারা থাকতো তারই পিছনে কাঁশ আর বনঝাউয়ের জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে ভীষণ ভয় আর আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখে আঁতকে উঠে মারা গিয়েছে। শেষ রাত্রির দিকে উঠে ছেলেকে বিছানায় দেখতে পেলাম না, তখনই লন্ঠন নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ভোরের আগে কিছু দেখতে পেলাম না হুজুর। তারপর আলো যখন হলো তখন দেখি ওই পেছনের জঙ্গলে পড়ে আছে হুজুর। মনে হয় ছেলেটি হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢুকেছিল। দেহের কাছে একটা মোটা লাঠি আর লণ্ঠন পড়েছিল। কিসের পেছনে ধাওয়া করে সে এত রাত্রিবেলা বনের মধ্যে একা এসেছিল তা বলা শক্ত। নরম বালিমাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না কোনো মানুষের, না জানোয়ারের। দেহে কোনো আঘাতের চিহ্নও ছিল না। বোমাইপুরুর জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এলো, দেখে শুনে কিছু না করতে পেরে ফিরে চলে গেল। এরপর থেকে লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি হলো যে সন্ধ্যের অনেক আগে থেকেও কেউ ওই অঞ্চলে আর যায় না। তারপর দিন কতক তো এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরে শুয়ে বাইরে ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে তাকিয়ে কেমন একটা অজানা আতঙ্কে আমার প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই। না না, এইসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রাক্ষসী রানীর মতো ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল তারাই বসবাস করে আসছিল। আজ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করেনি। সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের একটি অংশ, বোমাইবুরুর জঙ্গলে। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে সৌভিক সাহা, রামচন্দ্র আমিন কাছারির লোক ও ইজারাদার জয়দীপ সেন, সূত্রধার আশরাফি টিন্ডেল ও ইজারাদারের ছেলে সৌমিক মৈত্র। গল্পের অডিও রূপান্তর ও পরিচালনায় সৌভিক সাহা। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণে
গোপাল দাস, পোস্টার সৌরভ মিত্র। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অডিও পরিবেশনার সুবিধার্থে গল্পের ভাষাটিকে আমরা একটু সহজ করে নিয়েছি, কোথাও কোথাও সামান্য পরিবর্তনও করা হয়েছে। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে অলৌকিকের উল্লেখ থাকলেও কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।